আরশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল খুশবু। মেয়েটার অভিমানী চাহনি বুঝতে পারল সে। খুশবুকে পেছন থেকে জড়িয়ে বলে, তুমি বেপরোয়া হলে আমাকে সামলাবে কে? ফ্লুসি, ঘুমাও, ভোর হতে চলল। আর একটু থাকুন আরশাদ, আমার ঘুম আসবে না আজ। আরশাদ চুপ করে রইল। রাত 11টার পর থেকে তাদের কথা শুরু হয়েছে, আর এখন 5টা বাজতে চলল। মেয়েটা যত এলোমেলো কথা আরশাদ মন দিয়ে শুনল। খুশবু কখনো প্রেম করেনি। প্রেমিকের প্রতি একজন প্রেমিকার অনুভূতি কেমন সে তাও জানে না। রোহানের সাথে তার কথা হয়েছে খুব অল্প, কিন্তু এই অল্প স্বল্প আলাপনে রোহানের কথাই ছিল সবচেয়ে বেশি। রোহান বলেছিল তার আগামী জীবনের পরিকল্পনার কথা, তার কি চাই, কি কিনবে, কি করবে এসব। নিজেকে নিয়ে খুশবু খুব বেশি কথা বলতে পারেনি, অথচ আরশাদের কাছে নিজেকে খুচরো পয়সার মতন জমাচ্ছে সে। আরশাদ তার সবচেয়ে বড় শত্রু, অথচ আরশাদ এখন বন্ধু হলো কি করে? তবে কি খুশবু ভুলে গেছে সেই দিনের কথা, যখন হুমকির মুখে ফেলে তাকে বিয়ের জন্য বাধ্য করেছিল? আরশাদ, আমার একটা কথা মনে এসছে। কি কথা চান? কাল রোহানের জন্মদিন। আরশাদ চুপসে গেল। খুশবুর এই দিনটার কথা মনে রাখা কি খুব জরুরি ছিল? আরশাদের নীরবতা, ফসফস শ্বাসের শব্দ বেশ ভালোভাবে বুঝতে পারল খুশবু। দ্রুত সে কথা পাল্টে বলে, আমি বলতে চাইছি আসলে কি? রোহান আমার কাছে একটা জিনিস চেয়েছিল। আমার কাছে সে একটি দামি ঘড়ি চেয়েছিল বার্থডে হিসেবে, তাই আর কি। খুঁজে খুঁজে গিফট দেয়, ইন্টারেস্টিং। তা তুমি কি গিফট দিতে চাও? সে আজ আমাকে যেসব কথা শুনিয়েছে এরপরেও। আমার কথা শোনো, তুমি গিফট দিতে যাবে এবং তার সাথে সুন্দরভাবে কথা বলবে। মাথা ঠিক আছে আপনার? একদম ঠিক। এখন কোনো কথা নয়, ঘুমিয়ে পড়ো। অনিমার চেঁচামেচিতে ঘুম ভাঙল খুশবুর। মেয়েটা ঘুমিয়েছে বেশিক্ষণ হলো না, এর মাঝে এমন চেঁচামেচি টর্চার মানা যায় না। মুখ থেকে কাঁথা সরিয়ে পিটপিট চোখে তাকালো সে। আম্মু, কি হয়েছে? জামাই কি তুই কি বলেছিস? আমি ওনাকে কি বললাম? কই কিছু বলিনি। এই ছেলে 100টা গোলাপ গাছ পাঠিয়েছে তোর জন্য। 2টা ভ্যান নিয়ে লোক দাঁড়িয়ে আছে গেটের বাইরে। খুশবু লাফিয়ে উঠল। কই, সে তো কিছু বলেনি। এত গোলাপ গাছ পাঠানোর মানে কি? আম্মু, আমি ওনাকে কিছু বলিনি। তোর বাপের বাগানে কি গোলাপ গাছ নেই? এত গাছ দিয়ে এখন তুই নৃত্য কর। আমার হয়েছে যত চালা। খুশবু নিজেই পড়ল দোটানায়। দ্রুত হাতে ফোন তুলতে দেখতে পেল আরশাদের মেসেজ। হ্যাপি রোজ টু মাই রোজ। 100টা ফুল দিয়ে সেই ফুল পেঁচিয়ে কি লাভ? আমি নয় 100টা গাছ পাঠিয়ে দিলাম, সারা বছর গাছ থেকে ফুল ফুটবে, তুমি 2 চোখ ভরে দেখবে, এতে আমার শান্তি। রোজ ডে? কিসের ডে ফে? কি বলছে আরশাদ? জীবনে এসব ডে পালন করেনি খুশবু। তার সিঙ্গেল জীবনে এসব দিন পালন করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আড়মোড়া কাটিয়ে উঠে বসে খুশবু। ঘড়িতে বাজে সবে 10টা। ভ্যানের লোকদের বাড়িতে ঢুকতে দেয় কাজের ছেলেটা। ভ্যান থেকে একে একে নামানো হলো 100টা গোলাপ গাছ। না, শুধু লাল নয়, নানান রঙের গোলাপে সেজেছে আজ খুশবুদের উঠোন। অনিমা কাজের ছেলেটাকে আদেশ করলেন সব গাছ যেন বাগানে লাগানো হয়। ছেলেটা আগ্রহ নিয়ে চলল গাছ লাগাতে। সব গাছের মাঝে টকটকে লাল গোলাপটা ছিঁড়ে নিজের এলোকে সরিয়ে কানে গুজল খুশবু। মেয়েটার মনে আজ প্রজাপতিরা উড়ো উড়ো করছে। লাঞ্চের সময়টা অফিস থেকে ছুটি নিয়ে এসেছে রোহান। খুশবু আজ তাকে ডেকে পাঠিয়েছে। এমন দিন যে তার কপালে আসবে স্বপ্নেও ভাবেনি ছেলেটা। একটি রেস্টুরেন্টে দুজনে বসে আছে মুখোমুখি। খুশবু পিৎজা স্লাইসে কামড় বসিয়ে দূর থেকে আর চোখে তাকালো আরশাদের পানে। আরশাদ রোহানের পেছনের টেবিলে বসে। ছেলেটা জহুরি চোখে পরখ করছে খুশবুকে। সে চায় না রোহান খুশবুর সাথে পাল্টা কোনো প্রতিক্রিয়া করুক। এই দুপুরে পিৎজা, অন্য কিছু অর্ডার করি? না না, আমি ঠিক আছি, পিৎজাতেই আমার হবে। হঠাৎ ডাকলে কেন? গতকালের জন্য আমি সরি, আসলে মাথা ঠিক ছিল না। চোরের মায়ের বড় গলা কথাটা শুনেছিলেন কখনো? মানে? না মানে, আপনি প্রেম করলেন, আপনার জন্য এত সব, অথচ আপনি দোষটা দিলেন আমার। ব্যাপারটা হাস্যকর না? সরি, রাগের মাথায়। রাগের মাথা, তাতে কি বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়েছিলেন নাকি? রোহান চুপসে গেল। খুশবুর কথা সে কোনো গায়ে মাখল না। তোমার হাজবেন্ড কোথায়? আমার সাথে দেখলে রেগে যাবে না? সে তো আর জানবে না। আপনি আমি একসাথে। নিন, আপনার জন্মদিন উপলক্ষে আপনার গিফট। রোহান হতভম্ব চাহনিতে তাকালো খুশবুর পানে। ঘড়ির বক্সটা এগিয়ে নিয়ে বলল, সিরিয়াসলি? জি, পছন্দ হয়েছে?
রোহান দ্রুত হাতে বক্স খুলল। ঘড়িটা হাতে পেয়ে উচ্ছ্বাসিত সে। খুশবু অবাক হলো, যে মেয়ের সাথে এ ছেলের সম্পর্ক ছিন্ন, সেই মেয়ের কাছ থেকে এতটা সহজে কি করে গিফট গ্রহণ করছে সে। আশা ঠিকই বলেছে, এ ছেলে বেহায়া। রোহান ঝটপট ঘড়িটা হাতে পরে নিল। তার হাসি হাসি মুখ দেখে গাপিত্তি জ্বলে উঠল খুশবুর। গতকালের জন্য আমি সরি আসলে। ওয়েটার এগিয়ে এলো। খুশবুর অর্ডারকৃত পুদিনা লেমন জুসটি দিয়ে হাসি মুখে প্রস্থান করলেন তিনি। রোহান দ্রুত হাতে জুসটি মুখে তুলে কুচকে ফেলল মুখ। এমন কেন? পছন্দ হয়নি? এই রেস্টুরেন্টে এটা আমার ফেভারিট। প্লিজ আপনি পুরোটা খান, না খেলে আমার কষ্ট লাগবে। রোহান হাসি মুখে পুরোটা জুস সাবার করল। মুহূর্তে ছেলেটার মুখে যেন বিস্ফোরিত হলো। মুখ চুলকে খুশবুর পানে তাকালো সে। আমার মুখ চুলকাচ্ছে কেন? আমি কি জানি। সিরিয়াসলি প্রচন্ড চুলকাচ্ছে। রোহান অস্থির হলো। সামনে থাকা পানির বোতল ঠেসে ধরল মুখে। ঠোঁট চুলকাতে চুলকাতে লাল হয়ে গেল তার সারা মুখ। গতকাল যা যা বলেছেন আমি কতটা আঘাত পেয়েছি আপনি জানেন? মানুষের জিহ্বা একটা ধারালো তরবারির সমান। শুধু একটা বাক্যে অপর মানুষের চিন্তা চেতনা ফালা করে দিতে পারে। কুকুরের মতো ঘেউ ঘেউ গতকাল করেছেন। আজ না হয় বোবা প্রাণী হয়ে থাকুন। ওটা পুদিনা পাতা ছিল না, বিচুটি পাতা ছিল। আর রেস্টুরেন্টের নামে কেস মামলা থেকে বিরত থাকবেন, না হলে ফলাফল খুব খারাপ হবে। খুশবু থুতু ছুঁড়ে ফেলল রোহানের মুখে। গতকালের রাগ জেদ সবটাই তার এক নিমিষে গায়েব হলো। আরশাদ পেছন থেকে হাততালি দিয়ে এগিয়ে এলো। খুশবুকে বাম হাতের সাহায্যে জড়িয়ে আগলে ধরে বুকে। ওয়েল ডান জান। শুরু থেকে শেষ সবটাই ছিল আরশাদের পরিকল্পনা। খুশবু শুধু আদেশ মোতাবেক কাজ করে গেছে। শান্ত স্নিগ্ধ দু চোখের আদলে বারংবার হারিয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না আরশাদ। যতটা দিন যাচ্ছে খুশবুর সান্নিধ্যে তার ধৈর্য ক্ষমতা কমে আসছে। কবে জানি ধৈর্য হারিয়ে কোন এক অঘটন ঘটিয়ে বসে সে, নিজেও জানে না। আরশাদের বাদামি মণিজোড়া ঘুর লেগে আছে। পাশে বসে থাকা সুন্দরী রমণীর শরীর থেকে আসা মিষ্টি ঘ্রাণ তার নাকে সুরসুরি দিচ্ছে। আরশাদ জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। বাম হাতের সাহায্যে এলোমেলো করলো বাদামি চুল। গ্র্যানির সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে। গ্র্যানি এর মাঝে বাচ্চার কথাও বলে ফেলেছে। অথচ এমন এক হিটলার শ্বশুর যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, সে কথা কি করে বোঝাবে আরশাদ? বউ যদি প্রেমিকার মতো দূরে দূরে ঘুরে, তাহলে বাচ্চা তো দূরের কথা, আরশাদের এই জন্মে আর দেহের ক্ষুধা মিটবে না। গত রাতে ঘুমায়নি খুশবু। আরশাদের সাথে বকবক করার মাঝে গাড়িতে ঘুমিয়েছে সে। এখন সময় রাত 8টা। বাহারুল হক 2 বার ফোন করে আরশাদকে ধমক দিয়েছেন, কিন্তু আরশাদ খুশবুর ঘুম ভাঙায়নি। বউটা কাছে ঘুমিয়ে আছে, ঘুমাক, সে চায় না জ্বালাতন করতে। আরশাদের বাহুতে ঝুঁকে ঘুমিয়ে আছে খুশবু। আরশাদের ভ্রম হয়েছে, সব এলোমেলো ঠেকছে তার কাছে। আর কিছুক্ষণ যদি তার ফ্লুজি তার কাছে থাকে, তবে আজ কিছু একটা ভুল হবেই। এই ভুল হয়তো হওয়ারই ছিল। নড়ে চড়ে আরশাদের সহিত আরো গভীরে লেপ্টে গেল খুশবু। ছেলেটা নিজের ধৈর্যের প্রশংসা জানিয়ে বিদায় জানালো ধৈর্যকে। ঝটকায় কোলে তুলে নিল খুশবুকে। অন্ধকার গাড়িতে আচমকা চোখ খুলে দিশাহীন মেয়েটা। আরশাদ, আমি কোথায়? আমার কাছে ফ্লুসি। আরশাদের দেহের সাথে চেপে আছে খুশবু। নিজের অস্তিত্ব বুঝতে পেরে লজ্জায় পড়ল সে। আপনার খালি দুষ্টুমি, আমাকে উস্কে দিয়ে আপনি ভেগে যান। তোমার বাবাকে বলো তোমাকে আমার কাছে পাঠাতে, তাহলে তো আর সমস্যা নেই। কি সমস্যা? না, আমাকে ছাড়ুন আরশাদ। আজ আর আপনার কোনো কথাই আমি সাড়া দিব না। সত্যি? সত্যি। আমিও দেখবো ফ্লুসি। আরশাদ ছেলে হাসল। খুশবুর গলায় আঙ্গুল ছোঁয়াতেই ছিটকে দূরে সরতে চাইল সে। আরশাদ কি করে বুঝলো তাকে সিরিয়াস করার মতো সহজ মাধ্যম গলা? খুশবু নিজেকে ছাড়াতে চাইলে আরশাদ বাঁকা হাসে। উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ছুঁয়ে দিতে থাকে মেয়েটার গলদেশ। আরশাদের প্রতিটি ছোঁয়ায় নিজের জেদের কাছে সহজে হেরে গেল খুশবু। আরশাদের চুল খামছে জানান দিল তার চাওয়া। তৎক্ষণাৎ বেজে উঠল আরশাদের ফোন। বাহারুল হক ফোন করেছেন। খুশবু রেগে গেল। অসহায় চোখে তাকালো আরশাদের পানে। তার মনের কামনা বাসনা প্রতিবার এভাবে বিফলে যায়। আরশাদ তাকে উস্কে দিয়ে কি মজা পায়? খুশবুর রাগান্বিত চাহনিতে ঠোঁট উল্টে আরশাদ বলে, সরি জান, আমার কি দোষ? আজ রোহানকে দেখলাম হসপিটালে ভর্তি। অনিমা, তুমি যদি ছেলেটার মুখ দেখতে আটকে উঠতে। তুমি কেন গেলে সেখানে? আমার কাজ ছিল বিধায় আমি গিয়েছিলাম। হঠাৎ দেখা হলো রোহানের দুলাভাইয়ের সাথে, সেই বলল সবটা। আমিও গিয়ে এক নজর দেখে এলাম। ঠোঁট ফুলিয়ে কলাগাছ জিহ্বা নাড়ানোর শক্তিও নেই। পোকা কামড়েছে নাকি?
না না, তাকে নাকি কে বিছুটি পাতা খাইয়ে দিয়েছে। চুলকাতে চুলকাতে ছেলেটার অবস্থা ভীষণ খারাপ। ভাতে লোকমা তুলে কেসে উঠল খুশবু। রাত বাজে 12টা। তার মনটা উড়ু উড়ু করছে, কখন আরশাদের সাথে কথা বলবে আর রোহানের ব্যাপারে আপডেট পাবে। তার আগেই বাহারুল হক খবর নিয়ে হাজির। খুশবুর হাসি হাসি মুখটা দেখে জহুরি চোখে তাকালেন তার বাবা। আরশাদের সাথে রাতে কোথায় ছিলে তুমি? কোথায় আর থাকবো, রেস্টুরেন্টে। তুমি যে রাতভর তার সাথে এমন ঘোরাঘুরি করেছো, এসব কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। আমি মেয়ে তুলে দিইনি, তাই নিজের মর্জি মতন চলা বন্ধ করো। খুশবু মাথা ঝাঁকালো। বাহারুল হকের চিন্তা ভাবনায় অনিমা সায় দিলেও তবুও বিপক্ষে একটা উত্তর যেন তার তৈরিই থাকে। তিনি ফোড়ন কেটে বলেন, এসব কি বলছো তুমি? মেয়ে তার স্বামীর সাথে ঘুরছে, আমরা বাধা দেওয়ার কে? এই জন্যই তো চুপচাপ থাকি। তবু এটাই আমার ফাইনাল অর্ডার, 7টার মধ্যে তোমাকে বাড়িতে ঢুকতে হবে। মেয়ে বিয়ে দিয়েছি, বিদায় তো আর করিনি। যেদিন মেয়ে বিদায় হবে সেদিন সারা রাত বাইরে থাকবে, আপত্তি থাকবে না? আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। খাবার টেবিলে পুনরায় নীরবতা ছেয়ে গেল। খুশবু ছোট মামারা চলে গেল আজ দুপুরে, তাই সারা ঘরটা কেমন নীরব শান্ত। অনিমা ভাতে লোকমা মুখে পুরে বলেন, ঘরটা চলে গেল, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরটা আমেজে থাকে। কবে যে নিজের নাতি নাতনির মুখ দেখবো। অনিমার কথায় ফোড়ন কাটলেন বাহারুল হক। নাতি নাতনির মুখ দেখা তো দূরের কথা, এমন জায়গায় মেয়ে দিয়েছ স্বচক্ষে নিজের মেয়েকে দেখতে পাবে কিনা সন্দেহ আছে। আমার মেয়ে ভালো থাকলেই তাকে না দেখার আফসোস আমার লাগবে না। খুশবুর গলায় খাবারটা বিঁধে গেল। বাবা মায়ের এমন ধীর স্থির রেশারেশি আর কতকাল চলবে? সাদা সিধে জীবনটাই কিভাবে উড়ে এসে জুড়ে বসে জীবন পাল্টাতে হয় তা যেন আরশাদ থেকে শিখতে হয়। খুশবু জীবনটা ছিল সাদা সিধা অন্যরকম, অথচ আরশাদ এসে পাল্টে দিল সবকিছু। তাদের ভালোবাসার বন্ধনে কেটে গেছে 3 মাস। খুচরো হিসেবে বললে এই তো 4 মাসের কাছাকাছি। খুশবুর ইতালিতে যাওয়ার পাসপোর্ট সহ সকল কাগজপত্র তৈরি হলেও ভিসায় গন্ডগোল দেখা দিয়েছে। এখন শুধু ভিসার কাগজপত্রের অপেক্ষা। একবার ভিসাটা ঠিকঠাক হোক, আরশাদ আর এক মুহূর্ত দেরি করবে না। সেদিনই উড়াল দেবে তার ফ্লুজিকে নিয়ে। খুশবুর পরীক্ষা চলছে। এই পরীক্ষা নিয়ে আরশাদের সাথে খুশবুর খুব কম সময় কাটানো হচ্ছে। পরীক্ষার পূর্ব সময়টাতে পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস হয়ে যায় মেয়েটা, অথচ সারা বছর বইয়ের সাথে তার বিচ্ছেদের প্রহর কাটে। আরশাদ গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আরিফ তার পাশে দাঁড়িয়ে এটা ওটা বিশ্লেষণ করছে। খুশবু তাড়াহুড়ো করে আরশাদের সামনে এসে দাঁড়ালো। বাসা থেকে ভার্সিটি দূরত্ব বেশি নয়, কিন্তু খুশবু আজ একটু আগেই বেরিয়েছে। অবশ্য এর পেছনেও একটা কারণ আছে, আরশাদের সাথে কিছুটা সময় কাটানোর বাহানা। আজ পরীক্ষা শেষ, এরপর আবার আগের বেশভূষায় ফিরে যাবে খুশবু। খুশবুর দিকে আগাগোড়া তাকিয়ে কিঞ্চিত অবাক হলো আরশাদ। ইদানিং তার মনে বাসা বাঁধছে কিছু প্রশ্নেরা। অনলাইনে যখন ফ্লুজির সাথে প্রেম চলছিল তখন সে দেখেছে ফ্লুজি সবচেয়ে বেশি খোলামেলা পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক কথায় মেয়েটা ওয়েস্টার্ন লাভার। আর খুশবুকে শুরুর দিন থেকে দেখছে গাউন বা 3 পিস যেটাই পরবে ওনাটা এক পাশে ঝুলিয়ে চুল খোলা রাখবে। আরশাদের মনে কিছু প্রশ্নেরা উকি দেয়। সেই মেয়েটির নাম তুবা ছিল। খুশবুর সাথে এই মেয়েটার চালচলন আচার আচরণের অনেক ফারাক। যেমন তুবা সর্বদা এটা চাই ওটা চাই, আরশাদের কাছে তার বায়নার শেষ নেই। আর খুশবু লজ্জায় কখনো আরশাদের কাছ থেকে কিচ্ছুটি নিতে চায় না। আরশাদের সান্নিধ্যে যেন মেয়েটার সফল প্রাপ্তি। আচ্ছা, সত্যি কি এই মেয়েটা তার ফ্লুজি নয়? আরশাদ আর ভাবতে পারে না। মাথাটা তার কেমন কেমন করছে। সত্য আর মিথ্যা সে বোঝে না, জানে না। আরশাদের ভেতরের মনটা যেন বলে ওঠে, তোমাকে হারালে আমি সব হারাবো, তোমাকে হারালে মুখ থুবড়ে পড়বো ঠিকানা হারানো পাখির মতো। আরশাদের চিন্তিত মুখটা দেখে খুশবু অবাক হলো। আলতো হাতে ধাক্কা দিল আরশাদকে। এই কি হলো আপনার? কিছু না, গাড়িতে বসো। আরিফ খুশবুর দিকে মন বসালো। সে ইনোসেন্ট ভাব নিয়ে বলে, ভাবি আমি কিন্তু কাবাবে হাড্ডি হতে আসিনি, সামনেই নেমে যাব। আবির ভাইয়া, তুমি আমাকে আর তোমার ভাইকে একসাথে দেখলে পালাই পালাই করো কেন? আমি চাই না তোমার প্রাইভেসি নষ্ট করতে। আমাদের আবার কিসের প্রাইভেসি? বিড়বিড় করে বলল খুশবু। আরশাদ বুঝতে পেরে কিঞ্চিত হাসলো। তাদের গন্তব্য বেশি দূর নয়। আরিফ নেমে গেল মাঝপথেই। আরশাদের চুপচাপ মুখখানি দেখে খটকা লাগলো খুশবুর। আপনি আজ এমন চুপসে আছেন কেন? জানি না, কিছু ভালো লাগছে না। আমার প্রতি কি বিরক্ত এসে গেছে? আরশাদ আচমকা ব্রেক কষলো, টেনে ধরল খুশবুর হাত। এসব কথা কখনো বলবে না প্লিজ। তোমার প্রতি আমার কেন বিরক্ত আসবে? জানি না।
দুজনের মাঝে ছড়িয়ে গেল নীরবতা। আরশাদ মনটা খচখচ করছে, এলোমেলো তার সকল ভাবনা। ভিসাটা নিয়ে আপনি চিন্তিত আরশাদ? একদম না, ভিসা আজ না হোক কাল চলে আসবে, এসব ছাড়ো। দুজনের কথা চলল দীর্ঘক্ষণ। ভার্সিটির কাছাকাছি আসতেই আরশাদ গাড়ি থামালো, দুহাতে আগলে জড়িয়ে ধরলো তার ফ্লুজিকে। ফ্লুজিও আজ নিজ থেকে আরশাদের কপালে চুমু খেলো। দুজনের গভীর আলিঙ্গন শেষে মন খারাপেরা বিদায় জানিয়েছে। পরীক্ষা দেখে শুনে ভালোভাবে দেবে, যাওয়ার সময় আমি আসবো, নিয়ে যাব। আজ কিন্তু সন্ধ্যায় মুভি দেখবো, ডিনার শেষে ছাড়বো তোমায়। এর আগে যদি বাহারুল হক আমার নামে যুদ্ধ ঘোষণা করেন, তাতে আমি আমার বউকে ছাড়বো না। শ্বশুরের নাম ধরে কেউ ডাকে? আমি ডাকলাম, মাঝে মাঝে মনে হয় উনি আমার শ্বশুর নয়, শত্রু। আরশাদ, লাভ ইউ জান, এবার যাও। খুশবু পরীক্ষা শেষে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রইল আরশাদের আশায়, কিন্তু আরশাদ আসেনি। ছেলেটার কোনো বিপদ হয়নি তো? দুশ্চিন্তারা এসে দখল করে খুশবুর মন মস্তিষ্ক। মনের ভুলে আজ ফোনটাও নেওয়া হয়নি। একটা খবর যে নেবে সেই উপায়ও নেই। খুশবু বাড়ি ফিরে দেখতে পেল অনিমার ফ্যাকাশে মুখ। আম্মু কি কিছু করেছে? তোমায় এমন লাগছে কেন? ফ্রেশ হয়ে নে, আমি ভাত বাড়ছি। না, আমি এখন ভাত খাবো না, তুমি বলো কি হয়েছে। আরশাদ চলে গেছে মা। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ইতালি। ধপ করে মেঝেতে বসে পড়ল খুশবু। আরশাদ তাকে না বলে চলে গেল। কেন চলে গেল? মেয়ের অবস্থা দেখে অনিমা বিচলিত হলো। খুশবুকে আগলে ধরে সান্ত্বনা দিয়ে বলেন, তুই ভয় পাচ্ছিস? আরশাদ আসবে তো। ওর দাদিমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ওনার অবস্থা নাকি ভীষণ খারাপ। আরশাদ যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছে। আমি ওনার কাছে যাব আম্মু? আরশাদ আসবে তো, তোর কাগজপত্র তৈরি হলেই তোকে নিয়ে যাবে। খুশবু উঠে দাঁড়ালো, দ্রুত নিজের কক্ষে গিয়ে ফোন চেক করলো। হোয়াটসঅ্যাপে আরশাদের মেসেজ এসছে। আমার ফ্লুসি, আমি চলে যাচ্ছি। মারা ভেবো না আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। গ্র্যানি হসপিটালে ভর্তি। মম ড্যাড পূর্বে আমাকে কথা না জানালো গ্র্যানির শারীরিক অবস্থা অবনতিতে আমাকে জানাতে বাধ্য হলো। সুযোগ মতো আমি তোমাকে সব আপডেট দেব। আমি জানি এখন তুমি আশাহত হয়ে ছিটকে পড়েছ, তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর, আমি ফিরে আসবো। আজ হয়তো আমাদের সবচেয়ে সুন্দর সন্ধ্যা, কিন্তু তা যে এভাবে বিষাদের রূপ নেবে কে ভেবেছিল? আমি তোমাকে এই মেসেজ যখন লিখছি তখন আমার হাত কাঁপছে, এক একটা শব্দ তুলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। একদিকে গ্র্যানির চিন্তা, অন্যদিকে তোমাকে রেখে যাওয়ার আফসোস, শোক। অন্যদিকে তোমাকে রেখে যাওয়ার আফসোস আর শোক। দৃঢ়তা দিয়ে বলছি আমি ফিরব। যদি আমি ফিরে না আসি তবে তুমি আমাকে ফিরিয়ে এনো, যেমনটা আমি তোমায় ফিরিয়ে এনে পুনরায় তোমাকে বদ্ধ করেছি আমার পিঞ্জিরায়। নিজের যত্ন নেবে, নিজেকে ভালোবাসবে। আজ আবারও বলছি, এই মেসেজটা যখন পড়ছো মন থেকে ভেবে নিও তোমার চোখের জলে ভেজা ঠোঁট দুটো আমার দখলে। ছেলে চলে গেছে, এই ছেলে আর ফিরবে কিনা কে জানে। এখন রুমের দরজা আটকে শোক পালন করে কি হবে? চুপ করবে তুমি? মেয়েটাকে কষ্ট দিয়ে কথা বলা এবার ছাড়ো তো। আমি কষ্ট দিচ্ছি? ওই আরশাদকে বিয়ে করতে তো তুমি নিজে উস্কে দিয়েছিলে অনিমা। বাহারুল হক প্রতি উত্তর করলেন না, তবে আপন মনে বকতে বকতে চলে গেলেন নিজের কক্ষে। বাবা মায়ের ঝগড়া খুশবু সবটাই শুনল। আরশাদ এভাবে চলে যাওয়ায় তার ভেতরটা যে কতটা পুড়ছে কেউ কি বুঝতে পারছে না? না চাইতেও মনের কোণে উকি দিচ্ছে একটাই কথা, আরশাদ কি আমায় ঠকালো? নাকি আরশাদ প্রতিশোধ নিল? আমি তো আরশাদের সেই প্রেমিকা নই, আমি কেন সব দায় মাথায় নিব? অঝরে কাঁদল খুশবু। হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে তার অপেক্ষা কখন আরশাদ যোগাযোগ করবে তার সাথে। টানা 14 ঘন্টা জার্নি শেষে বাসায় ফিরল আরশাদ। মন মেজাজ সবটাই তার বিক্ষিপ্ত। গ্র্যানির চিন্তায় ছেলেটার পাগল পাগল অবস্থা। আরিবের দুচোখ ফুলে আছে। সর্বদা হাস্যোজ্জ্বল ছেলেটা যে আজ সারাটা রাস্তায় কেঁদেছে, এই কথা কি কেউ মানবে? 2 ভাই বাড়ি ফিরে দেখা পেল বাবা ইমরানি হোসেনের। 2 ছেলেকে বুকে জড়িয়ে অঝরে কাঁদলেন তিনি। তার শ্বেত মুখখানি রক্তিম বিক্ষিপ্ত হয়ে আছে। কান্নার আওয়াজে এগিয়ে এলেন আরশাদের মা আফরোজা। বাঙালি মায়ের দিকে তাকিয়ে আরশাদের মনে পড়ে গেল তার ফ্লুজির কথা। মেয়েটা এখন কেমন আছে? মম, কি করে হলো এসব? তোমার গ্রানির শ্বাসকষ্ট আছে, সেটা তো জানোই। হঠাৎ বেড়ে গেলে কি থেকে কি হলো নিজেও বুঝলাম না। হাসপাতালে নেওয়া হয়েছে, অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আরশাদ, তোমরা আমাকে আগে জানোনি কেন? তোমার গ্রানি অসুস্থ হয়েছে 2 দিন হলো। আমরা ভেবেছি সবটা ঠিকঠাক হয়ে যাবে, ওনার তো মাঝে মধ্যেই এমন হয়। গ্র্যানির সাথে আমি দেখা করতে চাই।
এখন গিয়েও লাভ নেই, দেখা করা যাবে না, কাল যেও। আরশাদ মাথা দোলালো। ইমরান ছেলের দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলেন, খুশবু কেমন আছে? ভালো। তাকে বলে এসেছো? না, ফ্লোজের এক্সাম ছিল, আমার শাশুড়িকে বলে এসেছে। যাও বিশ্রাম করো। আরিফ, তুমিও তোমার ঘরে যাও। আরশাদ এবং আরিফ দুজনেই লাগেজ হাতে তুলল। আরশাদ উল্টো দিকে হাঁটা দিতেই আফরোজা বলল, আরশাদ, আজ আবিরের সাথে থাকো, আর না হয় গেস্ট রুম ফাঁকা আছে, সেখানে থাকো। তোমার ভিলা পরিষ্কার করা হয়নি। আমি যাওয়ার পর সব কি গোছগাছ করা হয়নি? তা হয়েছে, তবে আজ আর পরিষ্কার করিনি। আমি পারবো, সমস্যা নেই। আরশাদ পুনরায় লাগেজ দিয়ে হাঁটা শুরু করলো। আরশাদ পুনরায় লাগেজ নিয়ে হাঁটা শুরু করলো। সিঁড়িঘর পেরিয়ে নিচে তাদের স্টোর হাউস। স্টোর হাউসের মাধ্যমে আরশাদের ভিলায় যাওয়ার শর্টকাট মাধ্যম। ভিলার দরজা খুলে গহীন অন্ধকারের গহ্বরে হারিয়ে গেল আরশাদ। কতদিন পর এসছে সে নিজের নিরে। তার বয়স যখন 17 বছর, এই বাড়িটা নতুন কেনা হয়। আরশাদের অনেক ইচ্ছে নিজের মতো করে একটি ভিলা সাজাবে, সেখানে তার পছন্দের সব হবে। আরশাদের প্রতিটা চাওয়া পাওয়া রাখার চেষ্টা করে তার বাবা ইমরানি হোসেন। যেহেতু আরশাদের চাওয়া খুব কম, আর সেই কমটুকুতেই অধিক গুরুত্ব দেয় তার বাবা মা। মোবাইলের ফ্ল্যাশ অন করে সুইচ বোর্ড খুঁজে বের করলো আরশাদ। আফরোজার প্রতিটা আসবাবপত্রে আলগা কাপড় বিছিয়ে রেখেছে যেন ধুলো জমে নষ্ট না হয়। এসব ফেলে আরশাদ চলল দোতলায় নিজের কক্ষে। যতটা পারা যায় পরিষ্কার করে শাওয়ার নিতে প্রস্তুত হলো। একটা লম্বা শাওয়ার শেষে মোবাইল হাতে জানালা খুলে বসলো সে। বর্তমানে গরম পড়লেও মৃদু বাতাসে গায়ে কাঁটা তুলছে তার। বিন্দু বিন্দু জলকণা এখনো দখল করে আছে আরশাদের দেহের প্রতিটা ভাঁজে। আরশাদ ঘড়িতে তাকালো, সময় এখন রাত 12টা। তাহলে বাংলাদেশে এখন নিশ্চয়ই ভোর 4টা। ফ্লুজি নিশ্চয়ই ঘুমোচ্ছে। তিমিরে ঢাকা আকাশটায় তাকিয়ে মনটা হু হু করে কেঁদে ওঠে আরশাদের। আকাশের নীরবতা যেন আজ তার দুঃখ বুঝে। আকাশকে সাক্ষী রেখে আরশাদ বারবার বলতে চাই, আমি ফিরবো ফ্লুজি, আমি ফিরবো, আমি ফিরবো তোমার কাছে। আমি তোমার সহিত থাকতে চাই, যেমনটা অশ্রু মিশে থাকে দুলোচনে। আরশাদ ফোন তুলে ফ্লুজিকে মেসেজ করলো। ভেবে রেখেছিল মেয়েটা ঘুমে নিশ্চয়ই এখন মেসেজ দেখবে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেসেজটি সাথে সাথেই সেন্ড হলো। আরশাদ তৎক্ষণাৎ ফোন করলো তার ফ্লুজিকে। অপর পাশ থেকে ফোন রিসিভ করে নীরব হয়ে রইল মেয়েটা। ফ্লুজি, আমার জান, আমাকে একা ফেলে কেন চলে গেলেন? আমি আসবো। জানি। বিশ্বাস করো আমায়? খুব বেশি। তাহলে ভয় কিসের? নিঃসঙ্গতার। আশা দীর্ঘশ্বাস ছাড়ল। হিম বাতাসে তার গায়ে কাঁটা তুললেও বসে থাকতে মন্দ লাগছে না। গ্রানি কেমন আছে আরশাদ? আমি দেখতে চাইনি, কাল যাব। আঙ্কেল আন্টি ভালো আছেন? এই সময় আর কতটা ভালো থাকতে পারে? ভয় পাবেন না, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। গ্রানির তোমার এই কতটা আল্লাহ ছিল তুমি ভাবতেও পারবে না। আমি চাই না গ্রানি এই সময় আমাদের ছেড়ে চলে যায়। মনোবল রাখুন। তুমি ঘুমাওনি কেন? গলা ভাঙা লাগছে কেন? ঘুম আসেনি তাই ঘুমাইনি। এই মেয়ে, তুমি কাঁদছিলে? কই, একদম না, আমি তো মুভি দেখছিলাম। মিথ্যা বলছো আমায়? আগে পরে যা করেছো, এবার আমি তোমার সামনাসামনি দেখেছি, চিনেছি, বুঝেছি। কখন তোমার নিঃশ্বাসের তাল ঘন হয় আর হালকা হয় আমি সবটাই জানি। পুরো তোমাকে চিনে ফেলেছে। কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি আরশাদ। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আরশাদ জানালা বন্ধ করে শুয়ে পড়ে বিছানায়। আমি চলে যাওয়ার পর আঙ্কেল নিশ্চয়ই তোমাদের কথা শুনিয়েছে, তাই না? কই? মিথ্যা বলবে না, আঙ্কেল আমায় একটুও পছন্দ করেন না। তিনি নিশ্চয়ই ভেবে বসে আছেন আমি তোমাদের ঠকিয়ে এখানে চলে এসেছি। বলেছে। যাও ঘুমাও, বিচারা হয়ে যাক, তুমিও আসবে আমার সাথে। খুশবু ফোন রাখলো। এই সম্পর্কের কোনো নিশ্চয়তা সে পেল না। আদৌ কি আরশাদের ফেরা হবে? সেই রাতে আরশাদের আর ঘুম হলো না। সকাল হতেই তৈরি হয়ে সে আর আরিব মিলে চলে গেল গ্র্যানিকে দেখতে। সবচেয়ে খুশির ব্যাপার, ডাক্তাররা আশার আলো দেখিয়েছে। গ্র্যানি ডেঞ্জার জোন থেকে ফিরে এসেছেন। সুস্থ হতে সময় লাগলেও আশা করা যায় তিনি খুব শীঘ্রই আগের মতো ফিরবেন। আরিবকে হসপিটালে রেখে আরশাদ তার রেস্টুরেন্টে ঘুরতে এলো। সম্পূর্ণ নিজে জমানো টাকা দিয়ে আরশাদ একটি বাঙালিয়ানা রেস্টুরেন্ট দিয়েছে। ইতালির রোমে অনেক বাংলাদেশির বসবাস। মাঝে মাঝে তাদেরও ইচ্ছে হয় কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেতে। ব্যস্ততায় সব পদের খাবার সেভাবে রান্না করাও হয় না। বাঙালি মায়ের বুদ্ধিতে আরশাদের রেস্টুরেন্টের যাত্রা শুরু করে। শুরু থেকে সে সফলতার মুখ দেখেছে।
পুরোটা রেস্টুরেন্টের সব কর্মচারী বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ বাংলাদেশের। রেস্টুরেন্টের একজন হাস্যোজ্জ্বল কর্মচারীর নাম রিমি। মেয়েটা পড়াশোনার তাগিদে রুমে থাকছে। আরশাদের সাথে তার ভীষণ সখ্যতা। রেস্টুরেন্টে আরশাদকে দেখে খুশিতে আত্মহারা রিমি। শুভ সকাল স্যার, কেমন আছেন আপনি? ফাইন। সবটা কেমন চলছে? বেশ ভালো। ইমরান স্যার মাঝে মাঝে এসে সবটা চেক করে যান। স্যার, আপনার জন্য ব্রেকফাস্ট তৈরি করব? না, চা নিয়ে এসো। রিমি কিছুটা অবাক হলো। আরশাদ রেস্টুরেন্টে এসে কখনো চা চায়নি। মূলত আরশাদ চা খুব একটা পছন্দ করে না। আরশাদ কফি লাভার। কিন্তু হঠাৎ চা চাওয়ায় রহস্যটা রিমি বুঝতে পারল না। মেয়েটার মনে খেলে গেল প্রশ্নরা। স্যার, চা। অভ্যাস হয়ে গেছে। আমার উনি চাটা ভীষণ ভালো বানায়। আগে পছন্দ করতাম না, আর এখন ভীষণ মিস করছে। ম্যাডাম কেমন আছে স্যার? ভালো আছে। স্যার, ম্যাডামকে খুঁজে পাওয়ার গল্পটা বলবেন কবে? আরশাদ শ্লেষ হাসল। চেয়ারে বসে ফোন হাতে তুলে বলে, এক কাপ চা আনো, আর যারা যারা প্রেমের গল্প শুনতে চায় তাদের ধরে আনো। আজ আমি আমার গল্প শোনাবো। মালিক হিসেবে আরশাদ ভীষণ অমায়িক একজন মানুষ। এতবার সবারই কৌতূহল ছিল আরশাদ কি সত্যি তার ফ্লুজিকে পেয়েছে। আজ বুঝি সেই কৌতূহলের অবসান ঘটল। আরশাদ সবাইকে সামনে বসিয়ে তার গল্প শোনাতে ব্যস্ত। অপরদিকে জ্বরে কাঁপছে খুশবু। শরীরে যেন আগুনের লাভা সৃষ্ট হচ্ছে। একের পর এক জলপট্টি দিয়েও জ্বর কমাতে ব্যর্থ অনিমা। খুশবু কখনো প্রেম করেনি, ভালোবাসায় মজেনি। সে জানে না প্রিয় মানুষের দূরত্ব কতটুকু পোড়ায়। আজ আরশাদের শূন্যতা তাকে বুঝিয়ে দিচ্ছে বদ্ধ যন্ত্রণা কাকে বলে। কাউকে বলা যায় না, বোঝানো যায় না। নীরবে সহ্য করার এক ব্যর্থ চেষ্টা। বনপালং ফুলটি ছিঁড়ে হাতে তুলে নিল আরশাদ। ফুলটার সৌন্দর্য অবলোকন করে দুঠোঁটের সাহায্যে ফু দিয়ে উড়িয়ে দিল উদ্দেশ্যহীন। আরশাদের ফুতে ক্ষুদ্র ক্ষুদ্র সকল পাপড়ি উড়ে ছিন্ন ভিন্ন। ডেইজি ফুলগুলো তার দিকে তাকিয়ে যেন হাসছে। আরশাদ একটি ডেইজি হাতে তুলে ভাবল ফ্লুজির কথা। তার ভিলার ব্যাকইয়ার্ডে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি আপেল গাছ। এত এত আপেল গাছে ধরেছে যে এত আপেল কে বা খাবে। অধিকাংশ আপেল গাছের পদতলে পড়ে নষ্ট হয়ে আছে। নিজ হাতে আরশাদ সবটা পরিষ্কার করল। হালকা গরমেও সে কেমন ঘেমে একাকার। ফ্র্যাটেলো আরশাদ। হাতের কুড়াল রেখেই ঘুরে তাকালো আরশাদ। তার দিকে ছুটে আসছে একমাত্র ফুফাতো বোন এলিনা। মুহূর্তেই তার ঠোঁট জুড়ে ছড়িয়ে পড়েছে চমৎকার হাসি। এলিনা ছুটে এসে জড়িয়ে ধরে আরশাদকে। ইতালিয়ান ভাষায় চলতে থাকে দুজনের বাক্যালাপ। কেমন আছো এলিনা? অনেক অনেক ভালো। দিন দিন তুমি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ ভাইয়া। সিরিয়াসলি? হিয়া। এলিনা আরশাদকে ছেড়ে আপেল গাছটার কাছে গেল। একটি আপেল ছিঁড়ে কামড় বসাতেই বাধা দিল আরশাদ। না ধুয়ে খাওয়া ঠিক নয় এলিনা। ভাইয়া, তোমার গাছটা অনেক সুন্দরভাবে বেড়েছে। ফুফু এসেছে? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছে। চলো তুমি। এলিনার হাত ধরে ভিলার দিকে এগিয়ে গেল আরশাদ। আরশাদের দাদা দাদি ইসলাম ধর্ম গ্রহণ করলেও আরশাদের ফুফু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি তার খ্রিস্টান ধর্মতেই ছিলেন এবং আছেন। সেই সূত্রে এলিনা খ্রিস্টান ধর্মের মেয়ে। আরশাদের হাত ধরে ঘরে ফিরল এলিনা। আফরোজা তখন রান্নার কাজে ব্যস্ত। সেই ব্যস্ততাকে সঙ্গ দিয়ে কথা বলে যাচ্ছেন আরশাদের ফুপু গ্লোরিয়ার সহিত। আরিফ ফোন চালাতে চালাতে বাইরে আসছিল। তখনই অনুভব করে তার নাকে এসে সুরসুরি দিচ্ছে মিষ্টি ঘ্রাণ। চকিতে তাকাতে আচমকা তাকে জড়িয়ে ধরল এলিনা। মেয়েটা নরম হাতে ছোঁয়ায় আরিফের গলা ধরে ঝুলে আছে। এলিনার প্রতি তার অন্যরকম টান। এই টান সামলাতে হিমশিম পড়তে হয় ছেলেটাকে। অথচ এলিনার মেদহীন নরম শরীরটা তাকে আষ্টে পৃষ্ঠে জটিল সমীকরণে ফেলছে। আরিফ বিভোর হলো, দুহাতের শক্ত বন্ধনীতে জড়িয়ে ধরতে চেয়েও পারল না। আরশাদ দাঁড়িয়ে। ভাইয়ের সামনে নিশ্চয়ই এই ভুল করা যাবে না। আবির ভাইয়া, কেমন আছো?